বাংলাদেশে ইনুস অ্যান্ড কোম্পানি তাদের দশা কি, তাদের সংখ্যা কত, তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন আছেন, কি করছেন, কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি কেন বললাম? কোম্পানির দুটো অর্থ আছে। একটি বাণিজ্যিক অর্থ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাসে তার যে শাসন ক্ষমতা কেন্দ্রিক যে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন। তো সেই বাণিজ্য কেন্দ্রে যারা সিভিলিয়ানদের মধ্যে এই সময়টিতে ব্যবসা বাণিজ্য করেছেন, এদের একটা গ্রুপ আছে। তো সেখানে ধরেন আকিজ বশির গ্রুপ, জামাতের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা, এরকম বহু ব্যবসায়ী গ্রুপ যারা ওই সময়টাতে খুব শীর্ষ পর্যায়ে ছিলেন। আরেকটি গ্রুপ হলো যাদের বাড়ি চট্টগ্রাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক বা এই পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই ধরনের মানুষ। তারা আর্মিতে থাকুক, সেনাবাহিনীতে থাকুন, বিজিবিতে, পুলিশ, র্যাব, সিভিল সার্ভিস, সব জায়গাতে প্রচণ্ড দাপট দেখিয়েছেন, ভালো ভালো পদ পদবিতে থেকেছেন। এটা হলো সেই ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি পার্ট, ব্যবসায়ী এবং এই আমলাতন্ত্র। এর বাইরে ছিল রাজনীতিবিদদের একটা বিরাট অংশ, ছোট ছোট রাজনৈতিক দল। তারা অনেকেই কিন্তু ইউনূস অ্যান্ড কোম্পানির সদস্য, কিন্তু বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতার ভিত্তিতে নিদারুণ সম্পর্ক হয়ে গেছে এবং তারা অনেকেই মন্ত্রী পরিষদে, পার্লামেন্টে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন কর্পোরেট হাউসে তারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ইউনূস অ্যান্ড কোম্পানির লোক। এর বাইরে এনজিও, ব্যাংকার। তো এনজিও এবং এই ব্যাংকিং সেক্টরে একটা বিরাট গ্রুপ। তার মধ্যে দুটো শ্রেণী, একটা হলো দেশীয় গ্রুপ আর একটা হলো বিদেশি গ্রুপ। যেমন ব্র্যাক, প্রশিকা, এরকম যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ধরেন অক্সফাম, অ্যাকশন এইড, ইউএসএইড, এই ধরনের এনজিওগুলো। তো এই এনজিওগুলোর একটা বিরাট লিডিং যারা আছেন, তারা কিন্তু এই ইউনূস অ্যান্ড কোম্পানির অংশ হিসেবে পুরো 18টি মাসে তারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন। তার ইচ্ছা মতো ফান্ড এনেছেন, ফান্ড খরচ করেছেন, সরকারের টাকা নিয়েছেন, ছোট ছোট জরিপ করার জন্য, একটা রিপোর্ট তৈরি করার জন্য 100 কোটি 150 কোটি টাকা তারা নিয়েছেন। এ সকল অলিগার, হোয়াইট ক্রিমিনাল, তারা আবার শেষ সময়টিতে এসে অনেকে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পল্টি দিয়েছেন, বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন। তারা এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। এই একটা কোম্পানি আছে। এর বাইরে ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি অংশ, যেমন বিভিন্ন দূতাবাস, মার্কিন দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস, মালয়েশিয়ান দূতাবাস, তারপর পাকিস্তানি দূতাবাস, এরকম বেশ কয়েকটি দেশ এবং রাষ্ট্র তারা মনে করত যে ইউনূস হলেন তাদের ত্রাতা। তারা ক্ষমতায় থাকলে এই দূতাবাসগুলোর যে ভূমিকা এবং কর্তৃত্ব, এটা ছিল সীমাহীন, অসীম। তো ইউনূস অ্যান্ড কোম্পানির এই ডিপ্লোম্যাটিক মিশন, সেই ডিপ্লোম্যাটিক মিশনও এই মুহূর্তে কোন অবস্থায় আছে। আর আরেকটি, সেটা হলো ইম্পোর্টেড কোম্পানি, যেমন আলী রিয়াজ, মনির হায়দার, লুৎফে সিদ্দিকী, এরকম যারা বিদেশ থেকে যাদেরকে আনা হয়েছিল অসংখ্য। এরকম আপনি হয়তো এই কজনকে দেখেছেন, কিন্তু এর বাইরে বিভিন্ন কর্পোরেট হাউসে, বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে, সরকারি কোম্পানি যেমন ধরুন এই যে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়াম, এরকম অসংখ্য সরকারি কোম্পানি রয়েছে। বা ধরুন এই যে মেট্রো রেল, তারপর এক্সপ্রেসওয়ে, এগুলো পরিচালনা করার জন্য কিন্তু আলাদা আলাদা যাকে বলা হয় কোম্পানি গঠন করা আছে। এই কোম্পানির শীর্ষ পদে খোঁজ নিয়ে দেখেন ইউনূস জামানাতে যারা ছিলেন তারা এখন কোথায় আছেন। তো সব মিলিয়ে যদি ধরুন আপনি ইউনূস অ্যান্ড কোম্পানি 18 মাসে যারা সরাসরি এভাবে একেবারে ডাইরেক্ট রিক্রুটেড হয়েছে এবং সরকারি ফান্ড তারা নিয়েছে এবং ব্যবহার করেছে, সুবিধা ভোগ করেছে, আপনি চিন্তা করেন যে ইউনূসের জমানাতে $20 বিলিয়ন, $20 বিলিয়ন নতুন করে বিদেশ থেকে ঋণ দেওয়া হয়েছে। $20 বিলিয়ন মানে $1 বিলিয়ন, $10 বিলিয়ন কত হয়? 1,12,000 কোটি টাকা, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঋণ ইউনূসের জমানাতে আনা হয়েছে।
পরবর্তীতে দেখা গেল ইউনূস সেগুলো ব্যবহার করতে না পারার কারণে দাতারা এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে $20 বিলিয়ন আমরা নতুন করে ঋণ হয়েছি, শেখ হাসিনা রেখে গেছে $100 বিলিয়ন, কিন্তু ইউনূস সাহেব যখন গেছেন তখন সেটা হয়ে গেছে $120 বিলিয়ন, মোরলেস $1-2 বিলিয়ন কম বেশি হতে পারে। এই টাকা কারা খেয়েছে, কোথায় দেয়া হয়েছে, এর মধ্যে কত পার্সেন্ট লুটপাট হয়েছে, কত পার্সেন্ট পাচার হয়েছে, এনজিও গুলো কত পার্সেন্ট পেয়েছে, ইউনুস অ্যান্ড কোম্পানি কত পার্সেন্ট পেয়েছে, রাষ্ট্রের কাজে কি হয়েছে, একটু হিসাব বের করেন তো। আচ্ছা, ইউনুসের জামানাতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফান্ড দেওয়া, সুযোগ দেওয়ার নাম করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অথবা ঋণ মকুব করে তারপরে বিভিন্নভাবে যাকে বলা হয় ঋণ রিশিডিউল করে যে বিরাট একটা গ্রুপকে সুযোগ দেওয়ার নামে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা শেষ করে দেওয়া হয়েছে, কখনো টাকা ছাপিয়ে, কখনো সরাসরি সাবসিডিজ দিয়ে, অথবা কখনো পকেট ভারী করে। এই টাকা কারা খেয়েছে, কারা নিয়েছে? এরপর ভর্তুকির নামে, লোকসানের নামে, প্রকল্পের নামে যে সকল পাবলিক ওয়ার্কস হয়েছে বা এডিবি যে বাস্তবায়ন, প্রায় 3 লক্ষ কোটি টাকা, অর্থাৎ তারা দুটো এডিবি পেয়েছে, শেখ হাসিনার জমানার এডিবি আর তার জমানার এডিবি। এই দুটো এডিবিতে অ্যাটলিস্ট 5 থেকে 6 লক্ষ কোটি টাকার পাবলিক ওয়ার্কস হওয়ার কথা। এখন এটা যে হয়নি তার তো প্রমাণ নেই, এই টাকাটা জমা পড়ে আছে তার কোনো প্রমাণ নেই। তাহলে এই 6 লক্ষ কোটি টাকা কোথায়, কোন রাস্তা এই 2 বছরে নির্মিত হয়েছে, কোথায় কতটা পাবলিক ওয়ার্কস হয়েছে, সামাজিক যে সকল প্রকল্প চালু ছিল সেই প্রকল্পগুলোর অবস্থা কি, এগুলো হিসাব করলে আপনি দেখবেন যে মাত্র 2 বছরে আপনি 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, লোকাল ঋণ, সরকারি অর্থ, ঘুষ, দুর্নীতি সব মিলিয়ে প্রায় 20 লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে। আর এই 20 লক্ষ কোটি টাকার কতটুকু টাকা রাষ্ট্রের জন্য ব্যয় হয়েছে, সরকারের জন্য ব্যয় হয়েছে, আর কতটুকু ইউনুস অ্যান্ড কোম্পানি যারা লোকজন রয়েছেন তাদের পকেটে গেছে। আর যে সকল টাকা পকেটে গেছে দেশের মধ্যে কত আছে আর দেশের বাইরে কত আছে, এ সকল হিসাব নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার কারণে এই ইউনুস অ্যান্ড কোম্পানির খুব কাছাকাছি যারা ছিলেন তারাই এখন বলার চেষ্টা করছেন যে 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের যে সর্বনাশ করেছেন তার চাইতে অনেক অনেক বেশি সর্বনাশ করেছেন ইউনুস অ্যান্ড কোম্পানি 17 মাসে। আর এই সকল কর্মকাণ্ডের ফলে কি হলো, তাদের যে মোরাল ক্যারেজ, নৈতিক শক্তি নেই বললেই চলে। দ্বিতীয়ত হলো যে তাদের যে লাজ লজ্জা এটাও উঠে গেছে। এর কারণে বহু মানুষকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আত্মমর্যাদা বোধ তাদের আর থাকে না। আপনি যে কোনো সম্মানিত লোককে অসম্মান করবেন, বাজে কথা বলবেন, গালাগাল দেবেন, এবং ভালো ভালো পদে থেকে এই কাজগুলো আপনি যখন করবেন তখন একটা সময় দেখবেন যে আপনার যে কতটুকু মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা আপনি করতে পারবেন না। কাজী ইউনুস অ্যান্ড কোম্পানির যে সমস্ত শীর্ষ পদে যারা ছিলেন তারা সবাই প্রতিপক্ষকে নাজেহাল করার, অপমান করার সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করেছেন এবং নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এহেন নোংরামি নেই যে তারা করেননি। ফলে কি হলো, তাদের কোনো মোরাল ক্যারেজ নেই। এই সার্বিক অবস্থা বিবেচনা করে তাদের সঙ্গে যারা ইউনুস অ্যান্ড কোম্পানি তারা সবাই একটা বিরাট অংশ বহুল পাল্টে গেছে। বিরাট অংশ তারেক রহমান সরকারের সাথে নেগোসিয়েশন করেছে বা একীভূত হয়েছে, আরেকটি অংশ গা ঢাকা না দিলেও তারা চেহারা পাল্টে ফেলেছে, আরেকটি অংশ দেশের বাইরে পালিয়ে চলে গেছে, কিন্তু পেস লাগিয়ে দিয়ে গেছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই এখন দেশের বাইরে, তারা কি আবার আসবেন? এবং প্রতিনিয়ত যাচ্ছে। তো যারা যারা যাচ্ছে, এই যে ফারুকি নামে একজন উপদেষ্টা ছিলেন, নাট্য নির্মাতা, তার স্ত্রী তিশা, তারা দুজন অস্ট্রেলিয়াতে গেলেন। কি জন্য গেলেন, কি কারণে গেলেন সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু মানে প্রচন্ড রকম একটা ঝাঁকুনি তৈরি হয়েছে ইউনুস অ্যান্ড কোম্পানির মধ্যে। সৈয়দ রেজওয়ানা হাসান নাকি বিদেশে চলে গেছেন, সুইজারল্যান্ডে বা ইউরোপে চলে গেছেন, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু সামাজিক মাধ্যমে একেবারে বলে কয়ে শেষ। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ঘোরাফেরা করছেন ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সামাজিক মাধ্যমে তাকে নিয়ে
নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। কেউ একটা এআই দিয়ে তার একটা ছবি তৈরি করে ফেলছে, একেবারে দেখা যাচ্ছে যে ঘুষিয়ে নাকের বদনা ঠদনা ফাটিয়ে দেওয়া হয়েছে, সারা মুখ রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, কান ফেটে গেছে। আবার এটা নিয়ে একজন সিঙ্গেল লোকও সহানুভূতি প্রকাশ করছে না, কেউ বলছেন না যে এই রিপোর্টটি এআই নির্মিত এবং আসিফ নজরুল সাহেব মার খাননি। কিন্তু আসিফ নজরুল সাহেব মার খাবেন, মার খাচ্ছেন বা খেয়েছেন, এটাকে ওয়েলকাম জানানোর জন্য পুরো দেশ এমনভাবে বসে আছে, ওই যে তার যে এআই নির্মিত আহত হওয়ার যে ছবি, এটা নিয়ে মানুষের উল্লাস দেখলে বোঝা যায় ইনোসেন্ট কোম্পানির দুর্দশা কোন পর্যায়ে। আদিলুর রহমান খান নামক একজন লোক ছিলেন, তিনি দেশের বাইরে। এই জন্য সবাই আলোচনা করছেন যে কেন এই ইউনুসের যারা লোকজন, তাদের শীর্ষ পদে যারা ছিলেন, তারা দেশ ছাড়ছেন। তারা কি পালাচ্ছেন, তারা কি ফিরে আসবেন, নাকি তারা রিঅর্গানাইজ হচ্ছেন? ডক্টর ইউনুস প্যারিসে গিয়ে কি করেছেন, নেদারল্যান্ডে গিয়ে কি করেছেন, তারপর ইউরোপের অন্য কোথায় গেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব জার্মানিতে কি করেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার সঙ্গে লামিয়া মুর্শিদ আছে, আর কারা কারা আছে, এগুলো নিয়ে প্রতিদিনই মকারি হচ্ছে ইন্টারনেটে। এটার শুভ দিক আছে, ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। তো যেটা বলছিলাম যে ইউনুস সাহেবের যারা লোকজন কেন এই পাইকারি হারে দেশ ছাড়ছেন, একটা বিরাট অংশ। আর দেশের মধ্যে যারা আছেন তারা কেন সভা সমিতি সেমিনারে আসতে পারছেন না। এমনকি ওই সময়টিতে যারা খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি গেছেন, যেমন প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা নাম, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে সুজনের বদিউল আলম মজুমদার, তারপর ইফতেখার সাহেব আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। তো এই সমস্ত বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, এনজিও ব্যক্তিত্ব, আপনি তাদেরকে যেভাবেই ডেজিগনেশন দেন না কেন, বা তাদেরকে যেভাবে তারা যতটা ডিগনেটারি হন না কেন, তাদের মূল পরিচয় হলো তারা একটা বলয় মেনটেন করেন, একই ভাষায় কথা বলেন, ভিন্ন ভিন্ন সেক্টরে এই কাজগুলো করার জন্য তারা ডেইলি স্টার এবং প্রথম আলো কেন্দ্রিক একটা আড্ডাখানা, বৈঠকখানা তারা মেনটেন করেন। এবং তাদের অনেকের পেছনে ভারতের হাত আছে, অনেকের পেছনে আমেরিকার হাত আছে, এবং তারা দেশের চাইতে বিদেশি যারা লোকজন আছে তাদেরকে বেশি পছন্দ করেন। এবং এই বাংলাদেশে কিচ্ছু হবে না, নির্বাচন হবে না, এই বাংলাদেশের লোকজন ভালো না, লেখাপড়া নেই, ইন্টেলেকচুয়ালি এই লোকগুলো পুরো বাঙালির যে জাতিসত্তা রয়েছে, বাঙালির যে গ্লোরিয়াস ডে রয়েছে, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের রাজনীতি এবং এই ভূখণ্ডের যে একটা আধিপত্য, 2000 বছর ধরে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি রাষ্ট্র ছিলাম। ছোট রাষ্ট্র হোক বা ধরুন খুব শক্তিশালী না হোক, কিন্তু আজ যেভাবে মোনাকোর কথা বলতে পারেন, কাতারের কথা বলতে পারেন, দুবাইয়ের কথা বলতে পারেন, সিঙ্গাপুরের কথা বলতে পারেন, বহু শতাব্দী ধরে আমাদের বহু নগর, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে উজ্জয়িনী, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকা, মহেস্থানগড়, সোনারগাঁ, অসংখ্য এরকম নগর, মহানগর, গত আপনি 2 থেকে 3 হাজার বছরের মধ্যে আপনি এদেরকে পাবেন। ওয়ারি বটেশ্বর তো মহেঞ্জোদারো হরপ্পাদের সমপর্যায়ের, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগের সভ্যতা। তো এটা এই যে নব্য যারা বিদেশি পেইড এজেন্ট, যে গ্রুপটির কথা বললাম, এরা এটা স্বীকার করে না। এরা বলে বাঙালির কিছু নাই, এদের পেট ভরা কৃমি, মুখ ভরা ময়লা, নাক ভরা পশম, বগল ভরা গন্ধ, এরা কোনো কিছু ঠিকমতো শেভ করে না, উপরে নিচে কোথাও শেভ করে না, এদের পায়ে গন্ধ, মোজা পড়লে গন্ধ, ঠিকমতো জুতা পরতে পারে না, এরা হাঁটতে পারে না, প্যান্টে বেল্ট পরতে পারে না, বাংলা ঠিকমতো কথা বলতে পারে না, ইংরেজিতে পারেই না। এই জাতিকে যদি সোজা করতে হয় আমেরিকা থেকে লোক আনতে হবে, এই জাতিকে যদি সোজা করতে হয় ফ্রান্স থেকে লোক আনতে হবে, নিদেন পক্ষে কলকাতা থেকে, দিল্লি থেকে লোক আনতে হবে। এইরকম গত 30-35 বছর ধরে এই গ্রুপটার সৃষ্টি হয়েছে আসলে 92-93 সনে। এই 92-93 সনে এই যে গ্রুপটা তৈরি হয়েছে, এর আগে এদের অস্তিত্ব ছিল না। এরশাদ জামানাতে এরা ছিলেন না, জিয়াউর রহমান জামানাতে ছিলেন না, বঙ্গবন্ধু জামানাতে এদের অস্তিত্ব ছিল না। এই যে নব্য একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপটা 100% এফোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আর
সেই গ্রুপটির একটা বিরাট অংশ একেবারে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে মাথায় করে নিয়েছে, তাকে অবতার বানিয়ে যে ফায়দা লুটার চেষ্টা করেছিল, সেই ফায়দাটা এখনো পর্যন্ত হয়নি। এদিকে ইউনূসের সাথে সম্পর্ক ভালো ছিল, আবার বিএনপির সাথে একেবারে সম্পর্ক খারাপ নয়। অন্যদিকে জামাতের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল এরকম একটি বুদ্ধিজীবী গ্রুপ, তারাও ভীষণভাবে ইউনাইটেড হয়ে গেছে। তো সব মিলিয়ে যে চাপ, এই মুহূর্তে যে চাপ, রাজনৈতিক চাপ, এটা আওয়ামী লীগ তো ফিল্ডে নেই। এই প্রথম চাপটা আসবে ইউনূস অ্যান্ড কোম্পানির উপর। এবং যেহেতু এরা বুদ্ধিমান, যেহেতু এরা 10 ঘাটের পানি খাওয়া, কাজী তারা এই বর্তমান পরিস্থিতিতে যাদের দেশ ছেড়ে যাওয়া দরকার তারা যাচ্ছে, যারা চুপ থাকার দরকার তারা চুপ থাকছে, যারা সরে থাকার দরকার তারা সরে থাকছে, যারা আবার নতুন করে দালালি করার সুযোগ পাচ্ছে তারা ঠিক সেইভাবে নতুন দালালি শুরু করছে। আর এর প্রেক্ষিতে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে। দেখা যাক কোথায় গিয়ে পরিস্থিতি কিভাবে সমাপ্ত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা সবাই এখন জানেন, একটা জল্পনা কল্পনা চলছে যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এবং এটাও এর মধ্যে জানা গেছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে, মানে কোনো দলীয় প্রতীক থাকবে না। কি সেটা মেয়র নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক, কিংবা ইউপি নির্বাচন হোক, সকল নির্বাচনেই সকল প্রার্থী থাকবে নির্দলীয় প্রার্থী। মানে দলীয় প্রার্থী হতে পারে কিন্তু কোনো দলীয় প্রতীক থাকবে না, এবং অফিসিয়ালি তারা দলীয় প্রার্থী হবেন না। মানে যখন জিতবেন তখন কেউ বলবে না যে বিএনপি মনোনীত, জামাত মনোনীত অথবা এনসিপি মনোনীত, তা বলবেন না। তার মানে একটা নির্দলীয় নির্বাচন হবে। সব নির্বাচনই নির্দলীয় হয় একমাত্র জাতীয় সংসদ নির্বাচন ছাড়া। জাতীয় সংসদ নির্বাচনটাই দলীয়ভাবে নির্বাচন হয়। যখন নির্দলীয় নির্বাচন হবে তখন প্রশ্ন উঠবে, সেই নির্বাচনে কি যারা একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের তখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো আছে, আওয়ামী লীগ দল তো আর নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত, বিচার এখন শুরু হয়নি, বিচার শুরু হবে এবং বিচার শেষ হবে, শেষ হওয়া পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে পারবে না। এই পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড মানে কি, আওয়ামী লীগের ব্যানারে তারা কিছু করতে পারবে না। কিন্তু যদি আওয়ামী লীগের ব্যানারের বাইরে থাকে তারা করতে পারবে। যেমন মনে করেন তারা কি তাহলে বিয়ে শাদী করতে পারবে না? পারবে, তাহলে বিয়ে শাদী করতে পারবে। তারা কি কোনো দাওয়াতে যেতে পারবে? হ্যাঁ, তাও পারবে। তারা কি কোনো পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে? তাও পারবে, কারণ তো দলীয় কাজ না। এটা পারবে, পারা উচিত। এমনকি যে সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, যেমন ছাত্রলীগ, এটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ যে ছাত্রলীগ একসময় করতো সে কি কোনো ক্লাসে দিয়ে পরীক্ষা দিতে পারবে না? পারা উচিত। যখন তাকে পারতে দেওয়া না হয় তখন বুঝতে হবে এটা মব হচ্ছে। মব থামানো একটা বৈধ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সরকার যদি না থামাতে পারে দুটো অর্থ হবে। একটা অর্থ হলো সরকার এই মদকে মদত দিচ্ছে, অথবা আরেকটা অর্থ হতে পারে যে সরকার মবকারীদের কাছে অসহায়। এই দুটোর একটা, দুটোর কোনোটাই এই সরকারের জন্য সম্মানজনক নয়। যাক, সেটা অন্য প্রসঙ্গ। প্রসঙ্গ হচ্ছে স্থানীয় নির্বাচন নিয়ে। স্থানীয় নির্বাচনে, মানে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ করতো এক সময়, আওয়ামী লীগের সমর্থক অথবা আওয়ামী লীগের নেতাও হতে পারে, উনি কি নির্বাচনে অংশ নিতে পারবেন? এর একটা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক জবাব আজকে পাওয়া গেল। কিভাবে পাওয়া গেল? সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান, ডাক্তার জাহেদুর রহমান, আপনারা ওনাকে সবাই চিনেন। উনি এর আগে, এই উপদেষ্টা হওয়ার আগে থেকেই বেশ পরিচিত। উনি আজকে একটা সচিবালয়ের তথ্য অধিদপ্তরে একটা সংবাদ সম্মেলন ছিল, নিয়মিত প্রতি মঙ্গলবারই হয় মোটামুটি। সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ওনার কাছে জানতে চান, আমি কি জানতে চান, পত্রিকায় কিভাবে পেয়েছি, প্রথম আলো পত্রিকায়, আমি হুবহু আপনাদের পড়ে শোনাবো যাতে নাকি কোনো রকম শব্দের এদিক ওদিক না হয়। জানতে চেয়েছেন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে, এই বিষয়ে সরকারের অবস্থানটাই বা কি হবে, এই ছিল প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মিস্টার জাহিদুর রহমান কি বলেছেন শুনেন। কোন রকম সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের
কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না। এবং তিনি যদি তার প্রচারে, এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, তাহলে সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটি যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। তার মানে হচ্ছে যেটা, যে আওয়ামী লীগের যে বক্তব্য, মানে আওয়ামী লীগের যে স্লোগান, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের নেতার প্রতি যে আনুগত্য, এগুলি যদি উনি প্রকাশ্যে প্রচারের মধ্যে না আনেন, তাহলে উনি যদি নির্বাচনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, নির্বাচনের ক্রাইটেরিয়া যেগুলো আছে, ঋণ খেলাপি হওয়া যাবে না, আরো যা যা হওয়া যাবে না, সেগুলো যদি ফুলফিল করতে পারেন, যদি ঠিকঠাক মতো ফর্ম পূরণ করতে পারেন, তাহলে নির্বাচন করতে পারবেন। কে বলেছেন? সরকারের তথ্য বিষয়ক সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, মানে সরকারের না, প্রধানমন্ত্রীর। উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মানে এই বক্তব্যটা আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য, এই বক্তব্যটা আসলে এই সরকারের বক্তব্য। খুবই ইতিবাচক বক্তব্য, আমি বক্তব্যের প্রশংসা করছি। আমি বক্তব্য মনে করি যে দেশে একটা রাজনৈতিক বিভেদের হাত থেকে দেশটা রক্ষা পেতে পারে। এরপরে একটা প্রশ্ন, আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, যদি পদবি থাকে সেক্ষেত্রে, মানে যিনি নির্বাচন করবেন, ধরা যাক তিনি আপনার হয়তো উপজেলা চেয়ারম্যানের নির্বাচন হবে, উনি হয়তো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এখন তো কার্যক্রম স্থগিত। আচ্ছা, সে যদি নির্বাচন করতে চায় তাহলে কি হবে? সেক্ষেত্রে জাহিদুর রহমান সাহেব কি বলেছেন শুনেন, সেটাও শুনেন, আমি হুবহু কিন্তু পড়ে শোনাচ্ছি। যে আওয়ামী লীগের পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন তিনি নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। বিষয়টা কিন্তু একদম সিম্পল, উনি একদম চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। মানে ওনার পদবি আছে, কিন্তু দলের তো কর্মসূচি নিষিদ্ধ, কিন্তু সংগঠন কিন্তু নিষিদ্ধ না। উনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ পার্টি না, কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি চালানো যাবে না, যাবে না। তাই আওয়ামী লীগের লোক হয়ে, আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে যদি নির্বাচন না করেন, একজন ব্যক্তি হিসেবে করলেন, তাহলে সরকার তাকে বাধা দেবে না। সিম্পল কথা, কিন্তু একদম সিম্পল। এখন আমি এখানে দুটো কথা বলবো। প্রথম যে কথা, এই 1 মাস আগের কথা, মে মাসে, এই মে মাসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী সমর্থক এই কথা বলে 40 জন প্রার্থীকে নির্বাচনই করতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের বারের নির্বাচনটা কি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড? কেন দিলেন না? কারা দিলেন না? যারা এখন পাশ করেছেন, যে বিএনপি দলীয় যারা আছেন, এরা, জামাত, এনসিপি সবাই এক হয়ে গেছে এই সময়। আবার এই সময় সবাই এক হয়ে যায়, এক হয়ে যে তারা নির্বাচন করতে দিলেন না, তাদেরকে 40 জনকে বাতিল করে দিয়েছেন। তাহলে এটার সঙ্গে তো সরকারের এটা মিলল না। আমি কিন্তু জাহিদুর রহমানকে ব্যক্তি জাহিদুর রহমান হিসেবে বিবেচনা করবো না এখন, কারণ উনি একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স করেছেন তথ্য অধিদপ্তরে, এবং উনি প্রাইম মিনিস্টারের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সেই হিসেবে আমি মনে করি এটা সরকারের দৃষ্টিভঙ্গি। তাহলে সরকারের এই দৃষ্টিভঙ্গি কিন্তু এই সরকার সমর্থিত আইনজীবীরা তাদের সমিতির নির্বাচনে প্রয়োগ করলেন না। তারা কেন করলেন না? নাকি তারা অ্যাবাভ গভর্নমেন্ট, নাকি তারা অ্যাবাভ পার্টি? এই প্রশ্নটা আমি করতে চাই। বার কাউন্সিলে যারা নির্বাচিত হয়েছেন বার অ্যাসোসিয়েশন নির্বাচনে, এবং তারা যে সমস্ত বড় বড় আইনজীবী এখানে আছেন, তাদের কাছেও আমার এই প্রশ্নটা থাকবে। এই প্রশ্নের জবাবটা দয়া করে আপনারা দেন। আপনারা কি বিএনপির চেয়ে বড় বিএনপি, নাকি নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য বিএনপি? দেখেন, এই সমস্ত লোক যারা নাকি দলের চেয়েও বড় দল হয়ে যায়, যারা নাকি দলের ক্ষমতাকে নিজেদের পেশাগত সুবিধা লাভের জন্য প্রয়োগ করে, ব্যবহার করে, তাদের কারণেই দল ডুবে। তাহলে সুপ্রিম কোর্ট বারের এই নেতারা, ওনারা কি বিএনপিকে ডুবানোর দায়িত্ব নিয়েছেন? বিএনপির প্রতি সাধারণ, ওনারা নির্বাচন করতে দেন নাই, কিন্তু এই জিনিস সারা দেশের মানুষ দেখেছে। বদনামটা কিন্তু আপনাদের হয় না, বদনামটা বিএনপির হয়েছে, বদনামটা তারেক রহমানের হয়েছে। আপনার তারেক রহমানকে সারা দেশের মানুষের কাছে বিব্রত করেছেন। কেন করেছেন? সেই জবাবটা আমাকে দেওয়ার দরকার, যদি দিতে না পারেন না দিন, দলের নেতার কাছে দিয়ে, তারেক রহমানের কাছে জবাবটা দিয়ে না আপনারা ভাই। দ্বিতীয় কথা, সেটা হলো আমরা কিন্তু সরকারের যে দল এবং সরকার,
এই দুটোর মনোভাবটা কিন্তু জানতে পারলাম আগামী নির্বাচনে, মানে আপনার স্থানীয় সরকার নির্বাচনটা কেমন হবে সেই ব্যাপারে। পাশাপাশি জানতে পারলাম যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এই দেশে আছেন তাদের প্রতি সরকারের মনোভাবটা কি হবে সেটাও আমরা জানতে পারলাম। আমার বিবেচনায় এটা খুবই ইতিবাচক একটা মনোভাব। আমি আবারও বলি, কেউ যদি মনে করেন যে আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছি, তাহলে আপনারা ভুল করবেন। আমি কোনো দলকে পুনর্বাসন করার দায়িত্ব নিইনি, পাশাপাশি কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমি নিইনি। আমি একজন সাংবাদিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে আমার অবস্থানটা এবং আমার চিন্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম দিন থেকে আমি বলে আসছি যে একটা রাজনৈতিক আদর্শকে একটা প্রশাসনিক অর্ডার দিয়ে বন্ধ করে রাখা যায় না। যারা চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করেছে, কেউ বন্ধ করে রাখতে পারেনি, বরঞ্চ সেটা আরো শক্তিশালী হয়ে চলে এসেছে। জামাতে ইসলামকে কিন্তু দেশের স্বাধীনতার পর প্রথম যে সরকার ছিল তারা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল, পারেনি। জামাত কিন্তু আবার এই দেশে বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। আওয়ামী লীগও নিষিদ্ধ করেছিল, সেটাও পারেনি। জামাত আরো শক্তিশালী হয়ে আসছে। সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটাই প্রযোজ্য। জামাত একটি ছোট দল ছিল, সেটাই দেখেন কত বড় হয়ে গেছে এখন। আওয়ামী লীগ আরো অনেক বড় দল। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সারা দেশে আছে। ওটা কিন্তু যে বন্ধ করার চেষ্টা করবে সেই কিন্তু এই দলটাকে প্রকারান্তরে উপকার করবে। এখন যেটা হচ্ছে দেখেন, যতটা সরব আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রে এনসিপি অথবা জামাত, ততটা কিন্তু বিএনপি না। এর কারণ হলো বিএনপি জানে যদি আওয়ামী লীগ ব্যাক করে ক্ষতিটা জামাত এনসিপির যতটা না হবে তার চেয়ে বেশি বিএনপির হবে। হয়তো বিএনপিকে ক্ষমতা থেকে নামতে হবে, কিন্তু বিএনপি তো সেই জিনিসটিতে চায় না। আমি মনে করি বিএনপির এই রাজনীতিটা ঠিক আছে, আমি এই রাজনীতিটাকে প্রশংসাই করলাম। কারণ আমি জাহিদুর রহমান যখন এই কথাটা বলি, এটা আমার কাছে অনেকগুলো অর্থ নিয়ে আসে। কারণ এই জাহিদুর রহমান কিন্তু ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করেন না। উনি বহুবার বলেছেন আওয়ামী লীগকে একটা মাফিয়া গোষ্ঠী। তো সেই জাহিদুর রহমান যেমন এই কথাটা বলেছেন যে ওনারা ইলেকশন করতে পারবেন, দল না কিন্তু, দলের কোনো ব্যাপার না, ওনারা ব্যক্তিগতভাবে করতে পারবেন, তখন আমি মনে করি এটা সরকারের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তনের প্রকাশ এখানে ঘটেছে। এবং আমি এটাও মনে করি যে এই দেশে ভালো কিছু করতে হলে সকল রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে। সবাই আসবে, কিন্তু পরস্পরের প্রতি বিষোদ্গার চলবে না, অশ্লীল বাক্য ব্যয় চলবে না, কিন্তু সবাই যার যার রাজনীতিটা করবে। জনগণ যাকে বেছে নেয় তারাই ক্ষমতায় থাকবে, তারাই বিরোধী দল হবে, তারাই সংসদে যাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।